নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে একটাই ধ্বনি চারিদিকে শুনতে পাওয়া যাচ্ছে, আর সেটা হচ্ছে চাকরি খেকো। চাকরি খেকোদের একটিও ভোট নয়। চাকরি খেকো, চাকরি খেকো, চাকরি খেকো, এই কথাটা বা এই শব্দটা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ থেকে তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকগুলো শব্দ তৈরি করেন। তার এই শব্দ তোলার বা শব্দ তৈরি করার খেলার মধ্যেই এই শব্দটা উঠে এসছে। বলতে পারেন এটা ভেবেচিন্তে তিনি করেছেন, আর সেটা হচ্ছে চাকরি খেকো। অবশ্য তার প্রতিটা জনসভায় শুনতে পাওয়া যায় চাকরি খেকোদের একটিও ভোট দেবেন না, এই চাকরি খেকো, এই চাকরি খেকো। আজ আমরা আলোচনা করব কে চাকরি খেকো এবং তাকে কেন আপনারা ভোট দেবেন না। চলুন সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। চাকরি খেকো এই শব্দটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন। কেন করেছেন, কি জন্য করেছেন, একটুখানি যদি পাতা উল্টাই তাহলে দেখতে পাবো 2016 সালে যে এসএসসি রিক্রুটমেন্ট হয়েছিল তার সেই পুরো প্যানেলটাকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এক ঝটকার নির্দেশে বাতিল হয়ে গেছে এবং চাকরি চলে গেছে 25,753 জন যারা চাকরিজীবী ছিলেন তাদের। 25,753 জন। লোকসভা ভোটের ঠিক মধ্যেই এই ঝটকাটা তৃণমূল কংগ্রেসকে কার্যত নাড়িয়ে দিয়েছে। কারণ তিনি ভালো করে জানেন এই যে নির্দেশ বা এই যে রায়, আদালতের রায়, সেই রায়ের পরিপ্রেক্ষিতে কি হতে পারে। সম্ভাবনা যেগুলো আছে সেগুলো আমি আপনাদের সামনে বলছি। প্রথমত হচ্ছে 25,753 জনের চাকরি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এবং তাদের যে মাইনে যারা তারা পেয়েছিল, অর্থাৎ যে বেতন তারা এতদিন পর্যন্ত উইথড্র করেছিল, সবটাই তাদের ফেরত দিতে হবে। এইগুলো, এই বিষয়টা কিন্তু সম্পূর্ণভাবে চাপ তৈরি করবে এবং সেই চাপটা অবশ্যই এই রাজ্যে রাজ্য সরকারের ঘাড়ে চাপবে। তাই তিনি কিন্তু সুন্দরভাবে বলেছেন যে চাকরি খেকো। আসলে চাকরিটা খেয়ে নিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট মানেই কিন্তু বিজেপি। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জনসভায় বলে বেরিয়েছেন এবং তিনি বলেছেন আমি এই চাকরি খেকো এদের মানে যেগুলো কি বলবো চক্রান্তকে ব্যর্থ করব এবং আমি প্রত্যেকের চাকরি মানে কারোর চাকরি যেতে দেবো না। তিনি একবারও বলছেন না কিন্তু যে যারা দুর্নীতি করেছে তাদের চাকরিগুলো যাক, তাতে কিছু যায় আসে না, কিন্তু যারা দুর্নীতি করেননি, যারা যোগ্য, তাদের চাকরি থাকুক, এই কথা তিনি বলছেন না। কিন্তু তিনি বলছেন একজনেরও চাকরি আমি যেতে দেব না। যথারীতি এই রাজ্যের রাজ্য সরকার যখন শেখ শাহজাহানের জন্য সুপ্রিম কোর্টে যেতে পারে, যখন অনুব্রত মণ্ডলের জন্য যেতে পারে, তখন তো এখানে এক্ষেত্রে যাবেই। সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং আপনারা জানেন, আমি একটু আগেই প্রতিবেদন আপনাদের জানিয়েছিলাম যে সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু এই রাজ্য সরকারের মুখ পুড়েছে এবং সেখানে তারা কিন্তু এই যে হাইকোর্টের নির্দেশ ছিল ডিভিশন বেঞ্চে যে চাকরি বাতিল হয়ে গেছে 2016 সালে, পুরো প্যানেলটাই বাতিল, 25,753 জনের চাকরি চলে গেছে, এই চাকরি চলে যাওয়ার নির্দেশের ওপর কিন্তু কোনো স্থগিতাদেশ সুপ্রিম কোর্টে গিয়ে এই রাজ্য সরকার আনতে পারেনি। তাই চাকরি তাদের যাচ্ছে। পরবর্তী শুনানি হবে অন্য মামলায়, অর্থাৎ এরই মধ্যে একটা অন্য নির্দেশ আছে বা আদেশ ছিল হাইকোর্টের, সেই তার জন্য। এটা নিয়ে বিস্তারিত আলোচনা আমার আগের প্রতিবেদন আছে, আপনারা দেখে নেবেন। এখন আমি যেটা বলছি, এই চাকরি খেকো অর্থাৎ 25,753 জনের চাকরি চলে গেল আর পুরোটাই তিনি একদম কায়দা করে দিয়ে দিয়েছেন বিজেপির ঘাড়ে। আচ্ছা, আমরা একটু দেখে নিই, চলুন, যে 25,753 জনের চাকরি চলে গেল, এটা দুর্ভাগ্যের। প্রথমেই বলে রাখি আপনাদের, যারা যোগ্য ব্যক্তি তাদের যখন চাকরি চলে গেছে এটা দুর্ভাগ্যের। তাই যোগ্য ব্যক্তিদের চাকরি চলে যাওয়াটা কিন্তু একটা ধাক্কা এবং সেই ধাক্কাটা তৃণমূল বিজেপির দিকে, বিজেপি তৃণমূলের দিকে ঠেলাঠেলি করবে। বাস্তব, সিপিএমও ঠেলছে, কংগ্রেসও ঠেলছে, সবাই সবার মতো ঠেলছে, ঠেলে এক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে সিপিএম এর ওপরে, তারপরে কংগ্রেসের ওপরে, তারপর বিজেপির ওপরে চাপিয়ে দিয়েছেন এই চাকরি খেকো, অর্থাৎ চাকরি চলে গেল। কাদের জন্য গেল, কি জন্য গেল? আমরা দেখলাম এই চাকরি হারাদের মধ্যে অনেকেই কিন্তু গিয়ে আবার জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে মোটামুটি বসে পড়লেন এবং সেখানে বসে আর দেবাংশু ভট্টাচার্যকে দেখলাম সেখানে আবার গান রচনা করে দিলেন, ওই খেলা হবে খেলা হবে টাইপের গান আর কি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে টেনে নিয়ে কথা বললেন। সবার নজর ছিল যে সুপ্রিম কোর্টে গিয়ে নিশ্চয়ই আদেশটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু হলো না। আর এই যে যারা চাকরি হারালেন, যারা চাকরি হারানো, যারা গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে গিয়ে বসে পড়লেন, তারা ভাবলেন হয়তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরিটা খেয়ে নিয়েছেন, বকলমে বিজেপি খেয়েছেন। আচ্ছা, এরা তো শিক্ষক, আমার এদের কাছে প্রশ্ন, এরা তো যোগ্য, তাই এদের বিচার ব্যবস্থা বা বিচার বুদ্ধি সমস্ত কিছু একদম অনেক বেশি আমি জানি।
কারণ অযোগ্য ব্যক্তিরা নয়, এরা যোগ্য। এই যোগ্য ব্যক্তিরা কি করে এই রকম সিদ্ধান্ত নিল? কাদের জন্য চাকরি গেল এটা কি যোগ্য ব্যক্তিরা জানে না, নাকি তারা এই চাপের মধ্যে হারিয়ে ফেলেছে, বা এই তৃণমূলের এই সরকারের যে চলছে, এই সরকার চলার মধ্যে এমন কিছু দেখছে, দেখতে দেখতে গুলিয়েই ফেলেছে যে কার দোষ কার ঘাড়ে আমরা চাপিয়ে দিচ্ছি। চাকরিটা গেল কেন বলুন তো? চাকরিটা গেল এই কারণে দুর্নীতি হয়েছে বলে। 2016 সালের যে প্যানেল, সেই প্যানেলের নাম যাদের ঢুকতে পারে না বা ঢোকা উচিত নয়, তাদের বাইরে লোকেরা ঢুকিয়ে নিয়েছে। মানে এরা এই রাজ্যের, যার জন্য পার্থ জেলে আছে, তার সঙ্গে আবার অর্পিতা ফ্রি হিসেবে আছে, মানে এই ফাউ সঙ্গে ছিল, ঢুকে গেছে। আর মানিক ভট্টাচার্য থেকে শুরু করে সবাই মোটামুটি জেলে ফেলে আছে। তো এই যে ব্যাপারটা তৈরি হয়েছিল, এর পেছনে কারণ কি ছিল? 2016 সালের রিক্রুটমেন্টে কিন্তু জল ঢালাঢালি হয়েছিল। তো জল ঢালাঢালি হয়েছিল যখন, মানে ভেজাল দেওয়া হয়েছিল যখন, কারা কারা ভেজাল কারা কারা অরিজিনাল, এটা যারা চাকরি করছেন, যাদের আর কি চাকরি গেল আজকে, তারা একবার ভাবছেন না কারা করেছিল? কাদেরকে আপনি সঙ্গে নিয়ে এই গান গাওয়াগুলো শোনাচ্ছেন? ওই কি যেন নাম, দেবাংশু ভট্টাচার্য, তাদেরকে নিয়ে তৃণমূলের পাশে কি দাঁড়াচ্ছেন? কোন লেভেলের বুদ্ধি আপনাদের? আপনারা যোগ্য যারা গেছেন তাদের উদ্দেশ্য আমার প্রশ্ন, আপনারা যোগ্য? যোগ্যতা মানে এটাই যে আমার বিচার বিবেচনা করার ক্ষমতা নেই? আপনি ভবিষ্যৎ প্রজন্মকে কি শেখাবেন? এটাই। আমার চাকরি কার জন্য গেল সেটা আমি দেখলাম না। চাকরি খেকো, চাকরি খেকো। চলুন আমি ভালো করে ঝোড়া কোদাল দিয়ে বোঝাচ্ছি। চাকরি খেকো। এই চাকরিটা গেল কাদের জন্য? গেল তৃণমূলের মন্ত্রিসভায় যারা ছিল, অর্থাৎ প্রাক্তন শিক্ষামন্ত্রী, এখন তারপরে তিনি ভারী শিল্পমন্ত্রী হয়েছিলেন। তো সেই সমস্ত শিক্ষামন্ত্রী থাকা এবং এই শিক্ষা দপ্তরে এসএসসির সঙ্গে যারা দায়িত্বে ছিল তাদের জন্য তারা দুর্নীতি করে লোকগুলোকে চাকরি দিয়েছে, এবং সেগুলো টাকার বিনিময়। কুন্তল ঘোষ থেকে শুরু করে আরো অনেকে জেলে আছে। কালীঘাটে কাকুর নামও এর মধ্যে এসছে, এবং এর সঙ্গে সঙ্গে লিপসান মাউন্টসও জুড়ে গেছে। ওই চাকরির টাকা এদিক ওদিক হয়েছে, এই করতে করতে সবার নাম ঢুকে পড়েছে, তাই না? যেটা আমরা সমস্তটাই আমরা দেখেছি, তদন্তের ধারার মধ্যে আছে। তাহলে চাকরিটা কেনাবেচা হয়েছিল, কিন্তু সেই চাকরি কেনাবেচার মধ্যে কারা অযোগ্য কারা যোগ্য, অর্থাৎ আপনার কাছে একটা লিস্ট থাকে। বাজারে গেছেন বাজার করতে, ঝোড়া কোদাল দিয়ে বোঝাচ্ছে, কিন্তু এরপরে আর বলতে চাইবেন না যে আমি বুঝতে পারিনি, তাহলে বলতে হবে আপনিও যোগ্য নন। ঝোড়া কোদাল নিয়ে বোঝাচ্ছি। আপনি বাজারে গেছেন বাজার করতে, আপনার একটা ফর্দ দেওয়া হয়েছে, ফর্দ নিয়ে গেছেন, বাজারে এই জিনিসটা লাগবে, এই জিনিসটা এনেছি, এই জিনিসটা আনিনি, কোনটা এনেছেন ঠিক মানলেন, কোনটা আনেননি কাটা দিলেন, তাই তো? কাটা ঠিক কাটা ঠিক কাটা ঠিক হয়তো হয়ে লাস্টে দেখবেন কোনগুলো বাকি আছে, অর্থাৎ লিস্ট একটা আপনার কাছে আছে। ওএমআর সিট সেটা গায়ে, মিরর ইমেজ যেটা থাকা উচিত সেটা নেই, অর্থাৎ কোথাও কোনো তথ্য নেই। দুর্নীতি করা লোকের সংখ্যা জানা যাচ্ছে, কিন্তু আর যারা যারা আছে তারা যে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে, এই যে তথ্যটা আসবে সামনে সেটাই নেই। মানে আপনার কাছে একটা ফর্দ যেটা ছিল সেটাই নেই, লিস্ট নেই। এবার আপনি বাজারে কি এনেছেন কি আনেননি আপনি কি করে বুঝবেন? বাড়ি থেকে বলা হলো তোকে তো সব লিখে দিয়েছিলাম, তুই আনিসনি কেন? বা বাড়ি থেকে বললো আরে তোমাকে তো আমি সবই লিখে দিয়েছিলাম, তুমি কেন আনোনি? আপনি তো ফর্দই হারিয়ে ফেলেছেন। এবার আপনি কিন্তু তর্কে যেতে পারবেন না, আর সেটা হয়েছে। এক্ষেত্রে কিন্তু আপনি যেরকম ফর্দ হারিয়ে ফেলেছেন এটা তা নয়, এক্ষেত্রে ওএমআর সিট নষ্ট করা হয়েছে। কেন নষ্ট করা হয়েছে? তার কারণ হচ্ছে গুলিয়ে দেওয়ার জন্য। এলোমেলো করে দেওয়া লুটে পুটে খাই, বাংলা একটা কথা আছে, জানেন না হয়তো, শিখে নিন। আপনারা শিক্ষক ফিক্ষক হয়েছে, যোগ্যতম ব্যক্তি সব অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলে চেঁচিয়ে নিলেন, হাঁটাও 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 হাঁটান। কিন্তু জানুন আগে আপনার ছাত্রছাত্রীরা কি বলবে, যে চাকরিটা করছেন আপনার বাড়ির লোক কি বলবে। আরে কোথায় গিয়ে ঘা মারছিস, কারা করলো, কোথায় গেলি? যে ডাক্তার আপনার চিকিৎসা করছে তাকে গরম দিচ্ছেন, আরে কাটানোর মধ্যে আপনি সেলাই করছেন কেন? যে মেরে চোট করলো তাকে দিকে নেই, মানে তার দিকে নয়, তার বিরুদ্ধে কিছু নেই, সে তো মেরেছে বাবা আমার কাছের লোক। চাকরিটা গেল কার জন্য? গেল হচ্ছে এদের জন্য, পার্থ চ্যাটার্জি, তারপরে এসএসসি যারা ছিল দায়িত্বে তাদের প্রত্যেকের জন্য, এবং এই ক্যাবিনেটটাই যুক্ত। কারণ ফিরাদ হাকিম একবার বলেছিল মনে আছে, যখন কুণাল ঘোষ, দেখুন এই লোকটা কিন্তু কাজের লোক, এ কিন্তু ঠিক সময় ঠিক কথা বলে দেয়। আমি জেল থেকে বেলে থাকা কুণাল ঘোষের কথা বলছি, ঠিক সময় ঠিক কথাগুলো বলে। আসলে তারও একটা রাগ আছে, তাকে ফাঁসানো হয়েছে বলে তিনি এখনো বলেন। তো সেই কুণাল ঘোষ কিন্তু একটা বলেছিলেন কথা, যে পার্থ নিয়েছে, আগেই বলেছিলেন। তার জন্য ফিরাদ হাকিম কি বলেছিলেন, যে পার্থদা যদি চোর হয় তাহলে তো আমরা সবাই এই কুণাল, মানে আমরা তো সবাই এই ক্যাবিনেটের মধ্যে ছিলাম, তাহলে আমরা সবাই জড়িত। আজকে কিন্তু সবাই বলছে ক্যাবিনেটে যারা যারা ছিল তারা দোষী। তাহলে
হিসাব যদি 2 4 করেন তাহলে কে বেরিয়ে আসছে? উত্তর হচ্ছে একজনই বেরোচ্ছে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস নেত্রী সুপ্রিমো অর্থাৎ এই মমতা ব্যানার্জি, যিনি আমার মুখ্যমন্ত্রী, অ্যাক্সিডেন্টালি মুখ্যমন্ত্রী আমাদের বলতে হচ্ছে আজকে। কারণ যদি নন্দীগ্রামের মানুষের রায়টাই যদি শেষ রায় হতো, ভারতবর্ষের এইখানে দাঁড়িয়ে গন্ডগোল আছে, এই যেন সেই পরীক্ষা দেওয়ার মতো, একবার ফেল করেছে আরেকবার পাস করো, কম্পার্টমেন্টাল হয়ে গেলেন। যদি একবারে ডিসিশন সেখানেই শেষ, তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হতেন না। নন্দীগ্রামে একদম বসিয়ে দিয়েছিল, ঠিক জায়গায় করে দিয়েছিল। মেদিনীপুরের মানুষকে এই জন্য আমি সম্মান করি, ঠিক কাজ করে দেয় তারা, জানি এটা বলছিলাম। তো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি চারিদিকে বলে বেড়াচ্ছেন যে চাকরি খেয়েছে, চাকরি খেকো, বিচার ব্যবস্থা, আদালত, সবাইকে তিনি বিজেপির লোক বলে দিচ্ছেন, সব কিনে নিয়েছে। আজ তিনি হয়তো এটাও বলবেন সুপ্রিম কোর্টকেও কিনে নিয়েছে, বলতে পারেন। তার আবার সুপ্রিম কোর্টে বিশ্বাস আছে, কিন্তু হাইকোর্টে বিশ্বাস নেই। হাইকোর্টটা বিজেপির কার্যালয়, কি করবেন? আমার বিরুদ্ধে ডিফেমেশনে কেস দেবেন? গভর্নমেন্ট নয়, গভর্নমেন্টটা আমি চালাই। তো সেই গভর্নমেন্ট চালানো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ডিফেমেশনে কেস খেতে রাজি আছেন। যাই হোক, তিনি যা কিছু করবেন করুক, আমাদের কিছু যায় আসে না। কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি যে গোলাচ্ছেন, এই গোলার মধ্যে আপনি গুলিয়ে যাবেন। 25,753 জন মানুষ, তাদের বাড়ির লোক, এখানে জানেন তো সবাই এক হয়ে গেছে, মানে ভালো মন্দ কাউকে বাঁচার জায়গা রাখেনি, হঠাৎ করে সবাইকে বেঁচে দিয়েছে একসঙ্গে। আরে আপনাদের ভাগ্য নিয়ে খেলেছে, এরপরে যদি বলেন বোঝাতে আর পারবো না। আপনাদের ভাগ্য নিয়ে খেলে দিয়েছে, চাকরি বেঁচে চাকরি খেয়ে নিয়েছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এই ক্যাবিনেটটাই। এই ক্যাবিনেট হচ্ছে চাকরি খেকো ক্যাবিনেট, এই ক্যাবিনেট হচ্ছে মানুষের স্বপ্ন খেকো ক্যাবিনেট, এই ক্যাবিনেট হচ্ছে চোরদের ক্যাবিনেট। এটা আজকে সবাই বলছে, আর আপনি যদি না বোঝেন, বোঝানোর জন্য কেউ নেই। হাসবে লোকে, লোকে হাসছেও, থুতু দেবে গায়ে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন, দেবাংশু ভট্টাচার্য একটা সুযোগ পেয়ে গেল বলার, নন্দীগ্রামের বুকে দাঁড়িয়ে প্রতিবাদ করছেন। কিসের প্রতিবাদ? আরে তাদের বিরুদ্ধে করুন যাদের জন্য আপনার চাকরি চলে গেল। শুধু চোরেদের রুখতে গিয়ে, মানে চোরেদেরকে আড়াল করতে গিয়ে ভালো লোকেদের চাকরি চলে গেল। এটা হচ্ছে চোরকে বাঁচাতে গিয়ে সাধুদের শেষ করলো এই সরকার। এই সরকার, এই দলটা তৃণমূল কংগ্রেস নাম তার, চাকরি খেকো। এবার যদি ঘটে না ঢোকে, তাহলে বলতে হবে আপনারাও যোগ্যতম প্রার্থী নন, মানে ব্যক্তি নন, যারা চাকরি এতদিন করছিলেন। আপনাদেরও যোগ্যতা নেই বলতে হবে। কারণ যারা ওইখানে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বললেন বা বসলেন, প্রতিবাদ করছেন, তারা প্রত্যেকে কিন্তু যোগ্যতা ব্যক্তি নয়, মানে যোগ্য ব্যক্তি নন বলে আমার মনে হয়। আগে বিচার করুন কাদের জন্য চাকরি গেছে। এরা আপনার পাশে দাঁড়াচ্ছে মানে আপনার আপন লোক না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি একজনেরও যেতে দেবো না। বলছেন নাকি যে আমি যোগ্য ব্যক্তিদের একজনও যেতে দেবো না? বলেছেন একবারও? বলেনি। শুভেন্দু অধিকারী বলছেন কিন্তু যোগ্য ব্যক্তিদের চাকরি যাতে থাকে সেটার চেষ্টা করতে হবে। আরে আপনারা দাবি তুলুন যে আমাদের যোগ্য ব্যক্তি, আমাদের চাকরিটা অন্য জায়গায় দিন। মমতা বন্দ্যোপাধ্যায় ডবল চাকরি দিচ্ছেন, আর সিঙ্গেল লোকের চাকরি চলে যাচ্ছে চাকরি খেয়ে কেউ। আরে চাকরি তৈরি করতে পারেন না, মানুষকে বোঝান যে কি বলে, কি মশলা মুড়ি না কি বলে, ঝালমুড়ি বিক্রি করতে, চা বিক্রি করো। আর কাউকে বলেন কচুরি পানা থেকে ব্যাগ তৈরি করো, কাউকে বলেন কাশফুলের বালিশ তৈরি করো। এইসব ফ্যাক্টরি করা তার মাথার মধ্যে আসে। চাকরি দিয়েছে আপনাদের। ট্রেডমিলে হেঁটে হেঁটে নাকি তিনি বাজেট তৈরি করেন, শুনতাম, আগে শুনেছিলাম। তো এই মুখ্যমন্ত্রী আপনাদের চাকরি দিচ্ছে। সিঙ্গুর থেকে টাটাকে তুলে দিল, বিরোধী নেত্রী থাকার সময় সিঙ্গুর থেকে টাটাকে তুলে দিল। একটাও বড় বড় কারখানা এসছে দেখেছেন? আমি তো দেখিনি। এই হচ্ছে ওই হচ্ছে, দেউচাপাচামি, এই যেন সেই কুমির ছানার দেখার গল্প। ওই ওই একই জিনিস বারবার দেখাচ্ছে। আমি এলে ক্ষমতায় করে দেবো, আমি এলে ক্ষমতায় করে দেবো, আমি এলে ক্ষমতা। আরে এতদিন ধরে কি করছিলে বাবা? ঘাটালের এই যে দেব, ভালো মানুষ, নিপাট ভদ্রলোকে রাজনীতি করছে, যখনই ভোটে দাঁড়ায় তখনই হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান হবে। এবার আপনারা জিতিয়ে দিন, ঘাটাল মাস্টার প্ল্যান হবে। আর দেন 25,753 জনের চাকরি খেয়ে নেওয়া এই সরকার আর ঘাটাল মাস্টার প্ল্যান করবে? কিচ্ছু করার ক্ষমতা নেই, শুধু ব্লাফ, ঢপে চপ বেচছে। তাই এই সরকারকে, এই চাকরি খেকো দলটাকে একটাও ভোট দেবেন না। যদি মনে হয় এরা চাকরি খেকো তাহলে দেবেন না। যদি মনে হয় না চাকরি খেকো হচ্ছে বিচারালয়, চাকরি খেকো হচ্ছে বিজেপি, চাকরি খেকো হচ্ছে সিপিএম, চাকরি খেকো হচ্ছে কংগ্রেস, যারা যারা ভাবছেন তারাও অযোগ্য ব্যক্তি। এটা আমার চিন্তা ভাবনা, ভুল হতে পারে বা ঠিকও হতে পারে। যদি মনে হয় আমি ঠিক বলেছি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি মনে হয় এটা সবার কাছে পৌঁছানোর দরকার আছে, তবেই এটা কিন্তু শেয়ার করবেন। লাইক তো অবশ্যই করতে হবে যদি ভালো লেগে থাকে। আর
এই চ্যানেলে আসার পরে প্রথম যদি দেখে থাকেন, দেখার পরে যদি মানে এরকম একটা চ্যানেল আপনি দেখতে পারবেন ভবিষ্যতে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। আর হ্যাঁ, সঙ্গে একটা বেল আইকন টিপে দেবেন, আর বেল আইকন টিপে সেটাতে অল করে দেবেন। তাহলে কি হবে, সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে আগে চলে যাবে, দেখতে পাবেন। আর এখানে এইরকম কথাই হয়, আনকাট কথা হয়, ঠোঁটকাটা আমি, আগে পিছু কিছু নেই, চিন্তাও নেই, ভাবনাও নেই, মরে গেলাম চুকে গেল, এর ওপরে আর কিচ্ছু নেই। তাই আমি এরকম। এরপর যদি পারেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আমার আপনজন হয়ে। এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায়। খুব ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।